ফোনে আমার স্বামী আর আমার বোনের অন্তরঙ্গের ভিডিও দেখে আমি তো থ মেরে দাঁড়িয়ে যাই। তারপর হঠাৎ করেই আমার ফোনে একটা ফোন আসে। হ্যালো, কি যা বলেছিলাম তা বিশ্বাস হচ্ছে? আজকাল অনেক কিছু এডিট করা যায়, হয়তো এটাও এডিট করা। আমি বিশ্বাস করি না আমার স্বামী আর আমার বোন এসব করতে পারে না। আপনি এত বোকা কি করে হতে পারেন বলেন তো? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার বাসায় যান আর দেখেন আপনার ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আপনার বোন আর আপনার স্বামী কি করছে। আমি আর কিছু না ভেবে ফোনটা কেটে দিয়ে তাড়াতাড়ি বাসায় পৌঁছাই। আমার মেয়ে তনয়া সোফায় শুয়ে আছে আর আমার রুমে আমার স্বামী আর আমার বোন জঘন্য কাজে লিপ্ত। তারা এতটাই মগ্ন ছিল যে আমাকে দেখতেই পায়নি। আমি কোনো কথা না বলে বাসা থেকে বেরিয়ে পার্কে এসে বসলাম। আসলে আমার নাম হলো তেইহুং, আমার বোনের নাম হলো লিসা। আমি পড়াশোনায় অনেক মনোযোগী ছিলাম, কিন্তু আমার বাবা মা আমার হঠাৎ করে বিয়ে দিয়ে দেন। বললে চলে টাকা দেখে কায়ের সঙ্গে বিয়ে দিয়েছেন। অনেক রাগ লাগছিল আমার, কিন্তু আমার তো কিছু করার নেই। বিয়ে যখন দিয়েছে সংসার তো করতেই হবে। বিয়ের 1 বছরের মাথায় যখন আমার মেয়ে তনয়া হয় তখন আমি নিজেকে সব থেকে বেশি ভাগ্যবতী মনে করি। কিন্তু আজকে সবকিছু শেষ হয়ে গেল। এইসব ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেছে। আমি বাসায় গেলাম, দেখি আমার বোন আর আমার স্বামী সোফায় বসে আছে। আপু কেমন আছো? ভালো। একটা খুশির খবর আছে, এই নাও আমার বিয়ের কার্ড। দেখছো তে আমার শালি কত ভালো, নিজে এসেছে বিয়ের দাওয়াত দিতে। আমি কিছু না বলে বাথরুমে চলে গেলাম। বাথরুম থেকে বের হওয়ার সময় দরজাটা হালকা করে খুলতে আমি দেখতে পেলাম আমার বোন আর আমার স্বামী কিস করছে। তাদের কাজটা শেষ হতে আমি তবে বাথরুম থেকে বের হলাম, এমন ভান করে যেন কিছুই হয়নি। আমি রাতের খাবার রান্না করে আমার মেয়েকে বুকে নিয়ে শুয়ে আছি। আজ আমার চোখে একটুও ঘুম নেই। আমি এতদিন কাইয়ের বুকে ঘুমাতাম, কিন্তু কেন জানি আজকে মানুষের প্রতি প্রচন্ড ঘৃণা হচ্ছে। কাই একেবারে সকালবেলা বের হয় আর রাতের বেলা আসে। আমি তার সঙ্গে বেশি কথাও বলি না। প্রতি রাতে চোখ দিয়ে পানি পড়ে। কি করব কিছুই বুঝতে পারছি না। লিসার বিয়ের দিন আমি একটা গ্রাউন্ড পরি। পেছন থেকে কাই আমাকে জড়িয়ে ধরে বলল, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি তার কথার কোনো উত্তর না দিয়ে আমার মেয়েকে নিয়ে বেরিয়ে যাই। বিয়ের কাজও শুরু হয়ে গেছে। হঠাৎ বর মানে জাংকুক বিয়েটা থামিয়ে বলে, আমি আমার হবু স্ত্রীর জন্য একটা সারপ্রাইজ রেখেছি। এই বলেই জাংকুক প্রজেক্টটা চালু করে দিল, যা দেখে আমার পুরো দুনিয়াটা নষ্ট হয়ে গেল। লিসা আর কায়ের অন্তরঙ্গের ভিডিও চলছে সবার সামনে। তোমার মতো মেয়ে পতিতালয়ে যাওয়ার যোগ্য আমার ঘরের বউ হওয়ার নয়। এই কথাটা বলে জাংকুক চলে যায়। আমি আমার মেয়েকে নিয়ে রুমের ভেতরে বন্ধ হয়ে থাকি। বাবা মা কি আজব, মেয়ের ভালোর জন্য জীবন দিতে রাজি, কিন্তু টাকাকেই আসল সুখ মনে করে। আজকে বাবা যদি টাকাওয়ালা না খুঁজে সৎ চরিত্রবান মানুষ খুঁজতো, তাহলে আজকে এই দিনটা আমাকে দেখতে হতো না। পরের দিন সকালে উঠে আমি সকলের জন্য নাস্তা বানালাম। হঠাৎ করে আমার পা ধরে বাবা বললেন, মারে আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে বোঝা মনে করে কিছু না জেনে শুনে তোর জীবনটা নষ্ট করে দিয়েছি, আমাকে তুই মাফ করে দে। বাবা কি করছো, ওঠো, এখানে তোমার কোনো দোষ নেই। এরই মধ্যে আরেকটা কণ্ঠ শুনতে পাই, এখানে দোষ আমার ছেলেরও নেই। আরে ছেলে মানুষ, একটু ভুল তো করতেই পারে, এর জন্য কি বাড়ি ছাড়বা নাকি? আরে পোলা শরীরে রক্ত গরম বইছে, একজনকে দিয়ে কি ঠান্ডা হয়? আপনি এখানে কেন এসেছেন, চলে যান। আরে আপনাদের কি সম্মানের কোনো চিন্তা নেই? আপনাদের মেয়ের জন্য আমার ছেলের চরিত্রে দাগ পড়েছে, আর তুমি বা কেমন বউ, হ্যাঁ নিজের স্বামীকে আটকে রাখতে পারো না? আমি শুধু সবার কথা শুনে যাচ্ছি। ঠিক এই সময়ে জাংকুক আসে। তেইহুং চলো, তোমার আর কায়ের ডিভোর্স হবে। এই কথা শুনে আমার শাশুড়ি মা নানান কথা বলতে বলতে চলে যান। মারে একটু ভেবে দেখতে পারিস। বাবা এই সবের পরেও যদি ওই মানুষটার কোনো অপরাধ বোধ না থাকে, তাহলে আমাকে যে পরে দেখিয়ে দেখিয়ে এসব করবে না তার কোনো নিশ্চয়তা কি আছে? এই বলে আমি জাংকুকের সঙ্গে চলে গেলাম ডিভোর্সের জন্য। 6 মাস পর আমার আর কায়ের ডিভোর্স হয়ে যায়। আমি এখন আর কান্না করি না, কার জন্যই বা করব? এখন আমি সবসময় হাসি খুশি থাকবো আমার মেয়ের জন্য। আমার ফোনে হঠাৎই ফোন আসে, আমার সাথে আপনি আপনার বাসার পাশের কফি শপে দেখা করেন। ঠিক আছে আমি যাচ্ছি। গিয়ে দেখি উনি আগে থেকে আমার জন্য অপেক্ষা করছেন। আমি গিয়ে ওনার সামনে চেয়ারে বসলাম। আপনার মনে আছে আমার কথা? আমি কায়ের নোংরা চেহারা সবার সামনে ফাঁস করি। এখন আপনি আপনার কথা রাখুন। দেখুন জাংকুক, আপনি যা বলছেন তা ঠিক না। আপনি তো জানেন আমি একজন ডিভোর্সি। আমি কালকে মাকে নিয়ে আপনার বাসায় আসবো, আপনি রেডি থাকেন। জাংকুক আমি এখন যাই। বাসায় যেতে যেতে আমার আগের স্মৃতিগুলো মনে পড়ে গেল। একদিন জাংকুক আমাকে ফোন দিয়ে কায়ের নামে এসব কথা বলেছে। তখন ও শুধু বলেছিল তার বদলে আমি যেন ওর একটা কথা রাখি, কিন্তু আজকেই বুঝতে পারলাম যে ওই কথাটা আসলে কি। পরের দিন সকালে জাংকুক তার মাকে নিয়ে হাজির। আরে আপনারা এখানে? আপনার সাথে কিছু কথা ছিল। আর লিসাকে দেখছি না, ওকে তো আমরা নানি বাড়ি পাঠিয়ে দিয়েছি সেই দিনই, কিন্তু আপনারা এখানে কেন? বলছি আমরা ভুল শোধরাতে এসেছি। তাহলে কি লিসাকে আপনারা আবার আপন করে নিতে চান? দাঁড়ান আমি এখনই ফোন দিচ্ছি। আপনি কি 2 লাইন বেশি বোঝেন? আমরা তেইহুং এর আর জাংকুকের বিয়ের জন্য এসেছি। কি?
হ্যাঁ, আমরা এই 2 দিনের মধ্যে ছোট একটা অনুষ্ঠান করে তেইহুংকে আর আমার নাতিকে নিয়ে যেতে চাই। মেয়েটাও বাবার ছায়া পাবে আর তেইহুং একটা ভালো ভবিষ্যৎ। বাবা এই কথা শুনে কিছু না ভেবে হ্যাঁ বলে দেয়। আগে তেইহুংয়ের মতামত নেন। কি রে মা, তুই কি বলিস? আমি মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে সবাই বিয়ের কাজের জন্য লেগে যাই। আজকে আমার বিয়ে, সবকিছুই ঠিক। সেই মুহূর্তে লিসা আমার পা ধরে বলে, আপু আমাকে মাফ করে দিয়ে, তুই জাঙ্কুককে বিয়ে করিস না, আমি ওকে ভালোবাসি। আরে লিসা, পতিতালয় থেকে কবে আসলে? জাঙ্কুক, তেইহুং চলো, দেরি হয়ে যাবে। জাঙ্কুক আমার কথাটা শোনো। জাঙ্কুক আমার কোনো কথা না শুনে আমার হাত টানতে টানতে নিয়ে চলে গেল। আমাদের বিয়েটা সম্পন্ন হয়েছে। জাঙ্কুক তাদের বাসায় আমাকে নিয়ে আসে। তনয়াকে আমার কাছে দে আজকে। না মা, ও আজকে থাকুক না, কোনো সমস্যা নেই। আমি বাথরুম থেকে বেরিয়ে চুল মুছতে মুছতে জাঙ্কুকের ঘরের দেওয়ালগুলো দেখছিলাম। তখনই পেছনে দেওয়ালে চোখ যেতে দেখলাম আমার কতগুলো ছবি। হঠাৎ করে জাঙ্কুক পেছন থেকে জড়িয়ে ধরে আমার ঘাড়ে মুখ গুজে দেয় আর বলে, আজ 3টি বছরের অপেক্ষার পর আমি তোমাকে পেয়েছি, আমার ভালোবাসাকে। এখন আর কোথাও যেতে পারবে না তুমি। এইসব কি? আমার ছবিগুলো এখানে কি করছে? বলছি, সব বলছি। তোমাকে বিয়ে করার আসল কারণ বলছি। যখন প্রথম বিশ্ববিদ্যালয়ে রেখেছিলাম তোমাকে, তখনই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। তারপর থেকে প্রতিদিন আমার দিন শুরু হতো তোমাকে ঘিরে আর শেষ হতো তোমাকেই দিয়ে। একদিন রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখনই দেখি তুমি একটা বৃদ্ধকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছিলে। 1 বছর পর ঠিক করলাম তোমাকে আমার মনের কথাটা বলবো, কিন্তু রাস্তায় তোমার কথা ভাবতে ভাবতে বেখেয়ালিতে একটা গাড়ির সঙ্গে ধাক্কা খাই। 4 দিন পর্যন্ত হসপিটালে ছিলাম। আসার পর তোমার খোঁজ নিয়ে জানলাম তোমার বিয়ে হয়ে গেছে। এই কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারলাম না। সব ধরনের নেশা করতাম, কিন্তু সব নেশাই দিন শেষে কেটে যেত। কিন্তু তোমার নেশাটাই ছিল প্রখর। তোমাকে ভোলার জন্য অনেক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছি, কিন্তু দিন শেষে তোমারই কথা মনে পড়তো। এক ধরনের মানসিক রোগী হয়ে গিয়েছিলাম। তাহলে কি কাই আর নেশার কথাটা ষড়যন্ত্র ছিল আমাকে পাওয়ার? আমি আর যাই করি তোমার এত বড় ক্ষতি করবো না, বুঝেছো? জাঙ্কুক আমার লাগছে। আই এম সরি, আই এম ভেরি সরি। জানো, রাগ হলে আমার কিছুই মাথায় থাকে না। আমি তোমাকে ব্যথা দিতে চাইনি। তারপর কি হলো? আমি জানতে পারি তোমরা 2 বোন। আর দেরি না করে আমি লিসার জন্য প্রস্তাব পাঠাই। তবে আমি আস্তে আস্তে জানতে পারলাম কায়ের কথা। তখন ইচ্ছা করছিল ওকে যেন মেরে ফেলি। আর লিসাও কিছু কম ছিল না। ও যখন আমার ফার্স্ট ক্লোজ হওয়ার চেষ্টা করে, তখনই বুঝতে পেরেছি। একদিন আমি খবর পেয়েছিলাম কায় একটা মেয়েকে নিয়ে একটা হোটেলে উঠেছে। সেজন্য আমিও যাই লিসাকে নিয়ে ওই হোটেলে। দ্বিগুণ টাকা দিয়ে আমি মেয়েটিকে সেখান থেকে বিদায় করে দিই। তারপর কাই সেখানে একা হয়ে যায় আর আমি লিসাকে বলি যে আমার অনেক কাজ আছে, সেই বলে আমি চলে যাই। কাইয়ের ঠিক করা সেই হোটেল রুমটাতে আমি স্টাফ দিয়ে একটা ক্যামেরা সেট করাই। আর তারপরেই তো তুমি জানো কি হয়েছে না হয়েছে। জাঙ্কুকের কথা শুনে মনে হচ্ছে ও আমাকে প্রচন্ড ভালোবাসে। জাঙ্কুক আমার গলায় একটার পর একটা ভালোবাসার স্পর্শ দিয়েই যাচ্ছে। ঘাড় থেকে যখন আমার ঠোঁটের কাছে আসলো, আমি তাকে থামিয়ে দিই। জাঙ্কুক, আমি এসব দিতে পারছি না, আমার কিছু সময় লাগবে। কিছু কেন, যত সময় নেওয়ার নাও। এখন তো তুমি আমার খাঁচায় বন্দি, চাইলেও যেতে পারবে না। এই বলে সে আমার কপালে একটা চুমু দিয়ে তনয়াকে বুকে নিয়ে আমাকে শক্ত করে ধরে শুয়ে পড়ে। পরের দিন সকালে আমি রান্নাঘরে কিছু কাজ করছিলাম। এই, আমি কি তোমাকে বাসার কাজ করার জন্য এনেছি? তুমি শুধু আমার ছেলের খেয়াল রাখবা। কালকে রাতেই তোর কাছ থেকে সবকিছু শুনেছো। মা, আপনি সব জানেন? আমার ছেলে আর আমি জানবো না? তাই তো ওকে বাধা দিইনি তোমাকে বিয়ে করতে। দেখো বৌমা, আমি তনয়াকে নিজের নাতনির মতো দেখবো, কিন্তু একটা কথা রাখতে হবে তোমায়। কি কথা বলেন মা? তনয়ার জন্ম নিবন্ধনে ওর বাবার নামের জায়গায় জাঙ্কুকের নাম লিখবে। আর তোমার অতীত যেন আর না আসে, এটা মনে রাখবে। জি মা। সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আমার শাশুড়ি মা তনয়াকে নিয়ে খেলা করছে আর জাঙ্কুক নাস্তা করছেন। জাঙ্কুক, তুই তেইহুংকে ওর বাবার বাড়িতে আজ দিয়ে আসবি আর আসার সময় নিয়ে আসবি। না, ওরা কোথাও যাবে না, ওরা এখানেই থাকবে। আরে বিয়ের পর মেয়েদের যেতেই হয়, এটা নিয়ম। আমি ওসব মানি না, ওরা কোথাও যাবে না। এই কথা বলে তিনি অফিসে চলে যান। উফ, উনি কি একটা সাইকো মানুষ নাকি? তখনই আমার ফোনে একটা মেসেজ আসে। হ্যাঁ, আমি সাইকো, শুধু তোমার ভালোবাসায়। আরে উনি কিভাবে বুঝলেন? কয়েক মাস কেটে যায়। আমাদের সংসারটা ভালোই কাটে। শুনেছি কাই নাকি তার অফিসের সেক্রেটারিকে বিয়ে করেছে, আর সেই সেক্রেটারি নাকি তার কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে তার সব সম্পত্তি নিয়ে নিয়েছে। হঠাৎ দরজার কলিং বেলটা বেজে উঠলো। খুলে দেখলাম কাই দাঁড়িয়ে আছে। কাই, তুমি? হ্যাঁ তে, আমি। এখানে কেন এসেছো? তে, আমাকে ক্ষমা করে দাও, অনেক বড় ভুল করেছি। আমার ভুলের শাস্তি আমি পেয়েছি। আমার সাথে চলো তে। মানেটা কি? তুমি জানো না আমি এখন বিবাহিত? আমি জাঙ্কুকের স্ত্রী। কোন মুখে তুমি এসব কথা বলছো? আমি জানি, কিন্তু আমি তোমাকে আর আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না। অনেক মনে পড়ে তোমার কথা। প্লিজ আমার সাথে চলো। তুমি কি পাগল হয়ে যাচ্ছো? আর তনয়া আমার আর জাঙ্কুকের মেয়ে, তোমার না। এই কথা বলো না তে। এই কথা বলেই কাই আমার হাতটা ধরে ফেলে। আমি তার কাছ থেকে আমার হাতটা ছাড়ানোর চেষ্টা করছি, ঠিক সেই সময় জাঙ্কুক এসে পড়ে। জাঙ্কুক তাকে একটা সজোরে ঘুষি মারে। কাই জাঙ্কুককে দেখে সেখান থেকে পালিয়ে যায়। জাঙ্কুক আমার হাত ধরে বাসার ভেতরে ঢুকে আমাকে বলল, ও এখানে কেন এসেছিল?
আমার থেকে মাফ চাইতে নাকি তোমাকে ফিরিয়ে নিতে? জাঙ্কুক, ও বললেই তো আর আমি ওর কাছে ফিরে যাব না। যাবে না কেন? ও তো তোমার আগের স্বামী, আবার আমাকে ছেড়ে যেতে চাইছো? জাঙ্কুক, কি বলছো তুমি? অনেক হয়েছে আয়না, আজকে এমন কিছু করব যাতে তুমি আমাকে ছেড়ে যেতে না পারো। জাঙ্কুক আমাকে টানতে টানতে রুমে নিয়ে যায় আর খাটে ছুঁড়ে ফেলে, আমার শাড়ির আঁচল খুলে ফেলে আর এলো পাথারে চুমু দিচ্ছে। জাঙ্কুক প্লিজ, আমি এখন তৈরি না, আমার কিছু সময় লাগবে যাতে তুমি কায়ের কাছে যেতে পারো, তাই না? জাঙ্কুক আমার আর কোনো কথা না শুনেই আমার উপর হিংসা হায়নার মতো কামড় দিচ্ছে। আমি ব্যথায় ছটফট করছি, কিন্তু জাঙ্কুকে কোনো ভূক্ষেপ নেই। জাঙ্কুক ওর মতো কাজ করে যাচ্ছে। এক সময় জাঙ্কুক ক্লান্ত হয়ে আমার পাশে শুয়ে পড়ে, তারপর আমার ঘাড়ে চুমু দিতে দিতে বলে, তে আমাকে মাফ করে দিও, আমি এই দিনটা অন্যভাবে করতে চেয়েছিলাম, কিন্তু কালকে দেখার পর থেকে আমার মাথায় রক্ত উঠে গেল। আমার মনে হচ্ছিল এই বুঝি তোমাকে হারিয়ে ফেলবো। এক টুকরো বিশ্বাস যদি আমার প্রতি তোমার থাকতো তাহলে আমার সাথে এমনটা করতে পারতে না। ওই দিনটার পর থেকে আমি জাঙ্কুকের সঙ্গে তেমন কথাই বলি না। একদিন জাঙ্কুক বাসায় আসতে দেরি করছে, হঠাৎ আমার নাম্বারে ফোন আসে। হ্যালো মিস্টার জিওন, জাঙ্কুকের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? তাড়াতাড়ি এই ঠিকানায় আসুন। আমি আমার শাশুড়ি মাকে বলে সেই ঠিকানায় তাড়াতাড়ি পৌঁছে যাই। আমি জাঙ্কুকে খুঁজতে থাকি, ঠিক সেই সময় কেউ আমার কানে কানে বলে, হ্যাপি অ্যানিভার্সারি মাই জান। আমি পেছন ফিরে তাকে একটা থাপ্পড় মারলাম। তুমি কি পাগল? জানো তোমার চিন্তায় আমি মরিয়া হয়ে উঠেছি। কত খারাপ খারাপ কল্পনা আসছিল আমার মাথায়। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? মা, তনয়া, ওদের কি হতো? কথাগুলো বলার মধ্যেই জাঙ্কুক আমার ঠোঁটকে নিচে দখলে নিয়ে আসলো। অনেকক্ষণ পর ছেড়ে দিল। আমি হাঁপাতে লাগলাম। আবার কিছু বলতে নিলে জাঙ্কুক আমার ঠোঁটগুলো নিচে দখলে নিয়ে আসলো। এবারও অনেকক্ষণ পরই ছাড়লো। আর যদি একটা কথা বলো তাহলে এই ঠোঁটকে আর ঠিক রাখবো না। এই বলে জাঙ্কুক আমার হাত ধরে একটা হোটেলের ভেতরে নিয়ে গেল। হোটেলের একটা রুমের ভেতরে নিয়ে যেতে দেখলাম রুমটি ফুল দিয়ে সাজানো রয়েছে। জাঙ্কুক আমাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরে ঘাড়ে মুখটা গুজে দিয়েছে। আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি আর বলছি, জাঙ্কুক, তোমাকে কি আমি এক টুকরো বিশ্বাস করতে পারি? ঠকবে না, কথা দিচ্ছি। আমি জাঙ্কুকের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিই। জাঙ্কুক অনুমতি পেয়ে গেছে। আজকে রাত আমাদের এক ভালোবাসার রাত। আমরা একজন আরেকজনকে উৎসর্গ করে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গায়ে একটা পাতলা কাপড় জড়ানো, আর জাঙ্কুক আমার দিকে তাকিয়ে ডেভিল মার্ক একটা হাসি দিচ্ছে। লজ্জায় আমার মুখটা লাল হয়ে যাচ্ছে। কাল রাতে কি তোমাকে ভূত ধরেছিল? মানে না, মানে কালকে তোমাকে নতুন রূপে দেখলাম। জানো, আমার না শরীরটা ব্যথা করছে। আমি কোনো কথা না বলে দৌড়ে বাথরুমে চলে গেলাম। হোটেল থেকে বের হয়ে আমরা বাসায় পৌঁছালাম। কয়েকদিন পর হঠাৎ করে আমি মাথা ঘুরে পড়ে যাই আর বমিও হয়। জাঙ্কুক আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে জাঙ্কুকের আর আমার কিছু টেস্ট করানো হয়। বাসায় আসার সময় জাঙ্কুক আমাকে বলে, আমার মনে হয় তনয়ার খেলার সাথী দরকার। জাঙ্কুকের কথা শুনে আমার মুখ লজ্জায় লাল হয়ে আছে। পরের দিন রিপোর্ট দিল, জাঙ্কুকের কাছ থাকায় আমি চাই। আপনার শরীর দুর্বল, এই জন্যই এমনটি হয়েছে। আর আমার হাজবেন্ডের রিপোর্টটা? ও, আপনি কি জানেন আপনার হাজবেন্ড কখনো বাবা হতে পারবে না? কি বলছেন ডক্টর? হ্যাঁ, উনি অক্ষম, উনি কখনো বাবা হতে পারবেন না। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। এত বড় সত্যি কথা জাঙ্কুক আমার কাছ থেকে কেন লুকালো? আমি বাসায় গিয়ে আমার শাশুড়ি মাকে সবটা বললাম। মা, তাহলে কি সবটা অভিনয় ছিল? না মা, তোমার মনে আছে জাঙ্কুক তোমাকে বলেছিল তোমার সাথে দেখা করতে যাবে? ওই দিন জাঙ্কুকের অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, আমাকে বলেছেন। ওই অ্যাক্সিডেন্টে তখন ওর এক ক্ষতের কারণে ও বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। জাঙ্কুক কি জানতো? না, আমি কিছু ওকে জানাইনি। আমি রুমে গিয়ে দরজা বন্ধ করে দিই। আমি জাঙ্কুককে ভালোবাসি, কিন্তু কেন জানি না আজকে ওর প্রতি অনেক মায়া হচ্ছে। আমি যখন শুতে যাই তখন জাঙ্কুক আমার রিপোর্টের কথা জিজ্ঞাসা করে। একটু শরীর খারাপ, এই আর কি। জাঙ্কুক, একটা কথা বলবো? হ্যাঁ বলো। ডক্টর বলেছেন আমি নাকি কখনো মা হতে পারবো না। জাঙ্কুক আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি জাঙ্কুক চলে গেছে। ধীরে ধীরে জাঙ্কুক আমাকে অবহেলা করতে শুরু করে। আমার মেয়েকেও কথায় কথায় রাগ দেখায়। মুখ খুলে বলতেই পারো তোমার জীবন থেকে চলে যেতে। আমি তাহলে চলে যাবো। এরকম ব্যবহার আমি সহ্য করতে পারছি না। আমার তনয়ার কি দোষ তুমি এরকম ব্যবহার করছো? জাঙ্কুক এসবের কোনো উত্তর না দিয়ে চলে যায়। আমার শাশুড়ি মা আমাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় বারবার। 3 দিন জাঙ্কুকের কোনো খোঁজ খবর নেই। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু তাকে পাইনি। একদিন জাঙ্কুক আসলো সাথে একটা মেয়েকে নিয়ে। সে হলো আমার বোন লিসা। জাঙ্কুক, লিসা এখানে কেন? তোর কথা মতো সবকিছু হবে নাকি? আমার যাকে ইচ্ছা তাকেই বাসায় আনবো। আর লিসা হলো আমার বিয়ে করা বউ। জাঙ্কুকের কথা শুনে আমার চোখ পুরো অন্ধকার হয়ে গেল। মাথায় কিছুই ঢুকছে না। আমি জাঙ্কুকের কলার ধরে জিজ্ঞাসা করি, কেন করলে আমার সাথে এমন? আর তুই আমার সাথে কি করেছিস? এক তো ডিভোর্সি, তার উপরে বাচ্চার সাথে। তাও আমি তোকে আপন করে নিয়েছি। তারপর তুই আমাকে কি জানালি? তুই নাকি আমাকে বাবা ডাক শোনাতে পারবি না। তাই জন্য বাবা ডাক শোনার জন্য আমি লিসাকে বিয়ে করেছি। তুই তো বন্ধা। জাঙ্কুকের কথা শুনে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতেই আমি আমার শাশুড়ি মায়ের কোলে নিজে
যেটা আবিষ্কার করলাম। শাশুড়ি মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মারে, ওই জানোয়ারটাকে তুই সব সত্যি বলে দে, তখনও বুঝতে পারবি। না মা, ওই সব সহ্য করতে পারবে না। কি দিয়ে তৈরি তুই? এভাবে এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকা অসম্ভব। মা, আমি একটু পরেই চলে যাব। এই তুই কি বলছিস? এখন সময় নিজের অধিকার নিয়ে লড়াই করার, দরকার পড়লে পুলিশের কাছে যা। আমি তোর সাথে আছি রে মা। আমি শাশুড়ি মাকে ধরে কেঁদে উঠি। একটু বিশ্রাম করার পর বাইরে গিয়ে দেখি জাঙ্কুক আর লিসা চা খাচ্ছে। আমি গিয়ে লিসার গালে একটা চড় মারি আর জাঙ্কুককেও একটা চড় মেরে বলি, তুমি অনেক খারাপ করছো, তোমাকে পস্তাতেই হবে। আমি যদি তোমার সাথে থাকি তাহলেই আমাকে পস্তাতে হবে। যত দিন যাচ্ছে জাঙ্কুক তো সীমা পার করে দিচ্ছে। মদ খেয়ে মাতাল হয়ে এসে লিসাকে নিয়ে রুমে ঢুকে যাই। আমি শুধু দরজার বাইরে বসে বসে কান্না করি। এইসব সহ্য করতে না পেরে আমি আমার মেয়ে তনয়াকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যাই। জাঙ্কুক, যেই বাসে তেইহুং আর তনয়া ছিল সেই বাসটা খাদে পড়ে গেছে। এই কথা শোনার পর জাঙ্কুক পাগলের মতো দৌড়ে ওই জায়গায় পৌঁছে যায়। গিয়ে দেখে সত্যি বাসটা উল্টে রয়েছে খাদে। অনেক মানুষ তাদের আত্মীয় স্বজনকে খুঁজছে। জাঙ্কুকও তাই করে, কিন্তু তেইহুং আর তনয়াকে কোথাও পায় না। আমি শুধু চেয়েছিলাম তুমি আমার থেকে দূরে চলে যাও, এতটা দূরে না যে তোমাকে আমি দেখতেও না পারি। জাঙ্কুকের বুকটা খালি হয়ে আছে। তেইহুং এর মৃত্যুর জন্য নিজেকে দোষী মানছে। কয়েকদিন হয়ে গেছে তেইহুং আর তনয়ার কোনো খোঁজ খবর নেই। জাঙ্কুকের গায়ে ঠিক একই কাপড়, চুলগুলো এলোমেলো, মুখ ফ্যাকাশে হয়ে গেছে। জাঙ্কুক তেইহুং আর তনয়ার খোঁজ না পেয়ে ওই খাদের সামনে ছুরি নিয়ে নিজেকে শেষ করার জন্য যায়। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে, সেই চিরচেনা কণ্ঠ। আমরা তো মরিনি, শুধু শুধু নিজের জীবন দিয়ে সময় নষ্ট করা হচ্ছে। জাঙ্কুক পেছনে তাকিয়ে দেখে তেইহুং আর তনয়া দাঁড়িয়ে আছে। জাঙ্কুক দৌড়ে গিয়ে তাদেরকে জড়িয়ে ধরে। আমাকে ক্ষমা করে দাও। তেইহুংকে সে অজস্র চুমু খাচ্ছে। আমাকে ছোবে না তুমি। জাঙ্কুক চোখ নামিয়ে ফেলে। তোমার শরীর থেকে যা গন্ধ বের হচ্ছে না, আমি তো মরেই যাব। জাঙ্কুক তেকে বুকে চেপে ধরে। তোমরা তো বাসে উঠেছিলে, তাহলে কিভাবে আসলে? আমরা তো বাসে উঠিনি। মানে? আমরা যখন বাসা থেকে বের হয়ে যাই তখন আমার ফোনে একটা ফোন আসে। কার ফোন? কাইয়ের। ও আমাকে আবার আপন করে নিতে চায়। আমার কথা শুনে জাঙ্কুকের মুখটা শুকিয়ে গেল। আমি মুচকি হেসে বললাম, মজা করছি। এই কথা শুনে যেন জাঙ্কুকের জান ফিরে এলো। আমি যখন ঘর থেকে বের হয়ে যাই তখন ডাক্তার ফোন করে রিপোর্টের কথা বলে। তারপর ডাক্তারের কাছ থেকে শুনি তুমি আগে থেকে সবটা জানতে, এখন কি আমি বলবো নাকি তুমি? জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, তুমি যেদিন রিপোর্ট আনতে গেলে ওই দিন অফিসে আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়েছে, তাই দেরি না করে আমিও হসপিটালে এসে পড়ি। কিন্তু এসেই আমি তোমার আর ডাক্তারের কথোপকথনগুলো শুনে ফেলি। তখন আমার মাঝে ঝড় বইছিল। তোমার যাওয়ার পর ডাক্তারের কাছে আমি যাই আর ডাক্তার আমাকে আরো টেস্ট করতে বললো। বাসায় এসে যখন ঘুমাতে যাব তখন তুমি সব দোষগুলো নিজের ঘাড়ে নিয়ে নিলে। তোমাকে ওই দিন জড়িয়ে ধরে কাঁদতে মন চাইছিল, কিন্তু নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছিল। আমি তোমার যোগ্য নই। 3 দিন বাসার বাইরে থাকি। একদিন আসার সময় দেখলাম লিসাকে দুটো লোক টেনে নিয়ে যাচ্ছে। আমাকে দেখে লিসা আকুতি মিনতি করে। লিসাকে বাঁচানোর পর জানতে পারি বিয়ের পর থেকে ওর স্বামী ওর ওপর নাকি অমানবিক নির্যাতন করে যাচ্ছে। আর ওই দিন নাকি ওর স্বামী জুয়াতে হেরে গিয়ে ওকে বেঁচে দিয়েছে। আর ওইসব নাটক করার কথা আমি লিসাকে বলি, কিন্তু ও প্রথমে রাজি হয় না, কিন্তু অনেক বলার পর ও রাজি হয়ে যায়। এই সব শুনে তেইহুংয়ের চোখে পানি চলে আসে। জাঙ্কুক তেইহুংয়ের চোখের পানি মুছে দিয়ে বলে, তাহলে কি তুমি ডাক্তারের কথাই আর চাওনি? না, আরো একজনের সাথে কথা হয়েছে। কার সাথে? আমি তেইহুংকে ফোনে তোমার কথা সব বলেছি। আর যাই হোক, এত কিছুর পরে আমার বিবেক জাগ্রত হয়েছে। তাহলে এই দুইজন ভালোবাসার মানুষকে কিভাবে আলাদা করি? আমি তেকে ফোন করে দেখা করতে বলি। তেইহুংকে সব খুলে বলি। আমার কথা শুনে তেইহুং একটা প্ল্যান করে, আর সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করি। কি? তাহলে সবকিছু তোমার সাজানো নাটক ছিল? হ্যাঁ গো গর্ধব জামাই। জাঙ্কুক তেইহুংকে জড়িয়ে ধরলো। লিসা জাঙ্কুক আর তেকে বিদায় জানালো। আপু, অনেক চেষ্টা করেছি তোর থেকে ভালো আর আকর্ষণীয় হতে, কিন্তু আমি কখনো পারিনি সেটা। তবে এখন আমি নিজের মতো করে চেষ্টা করতে চাই। তুই কি আমাকে কখনো মাফ করতে পারবি? এই কথা শুনে তে লিসাকে জড়িয়ে ধরে। লিসা চলে যায় আর জাঙ্কুক তেইহুংকে নিয়ে তাদের বাড়িতে যায় তাদের নতুন জীবনের সূচনা ঘটাতে।